রিপাবলিকান পার্টি জানিয়ে দিল, আমাদের দলের নেতাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দাও, নয়তো ভুলে যাও। নতুন পিআর সিস্টেম চালু হওয়ার পর ইতালির সংসদটা হয়ে গেল একটা বিশাল বিয়ে বাড়ির মতো, যেখানে মূল দাওয়াতের অতিথির চেয়েও চাচাতো ভাইয়ের শালার বন্ধুর সংখ্যা বেশি। গতকালে বলছিলাম, রাজনীতির ময়দানে সবচেয়ে বড় বাহাসটি হচ্ছে এখন পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি ভালো না খারাপ, আমাদের রাজনীতিতে পিআর পদ্ধতি কতটা হালে পানি পাবে, সেটা নিয়ে চলছে বাকবিতণ্ডা আর মান অভিমান। নির্বাচন আর সংবিধান বিশেষজ্ঞদের অনেকেরই মত, দীর্ঘ সময়ে আমরা যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ এফপিটিপি ফর্মুলায় অভ্যস্ত ছিলাম, সেখানেই আমাদের স্বজনপ্রীতি আর দলীয়করণের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। বারবারই ফিরে এসেছিল স্বৈরাচারের রাজনীতি। এই যে রাজনৈতিক দলগুলোর স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হওয়ার রাস্তা বন্ধ করতে যে পিআর পদ্ধতির আলাপটি তোলা হয়েছে, সেটা কতদূর যেতে পারে তার সম্ভাবনা নিয়েই আজ আলাপ করতে চাই। যদিও গতকালকের ভিডিওতে আমরা বলছিলাম যে পিআর মানে কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নাকি পাবলিক রিলেশন, তখন আমাদের সেই ভিডিওতে একজন বেশ মজা করে বলেছেন যে পিআর নয়, এটি আসলে ভিআর হওয়া উচিত, অর্থাৎ ভোটার রিপ্রেজেন্টেশন। যাই হোক, সেই পিআর আলাপটিতে যেতে চাই যে পৃথিবীর কোথায় কোথায় কোন কোন দেশে এই পিআর পদ্ধতিটি রয়েছে এবং সেখানে তাদের কি কি অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট 10% ভোট পায়, তাহলে সেই দল সংসদের 10% বা 30টি আসন পাবে আমাদের দেশের নিয়মে। 1776 সালে আমেরিকান বিপ্লবের সময় দেশটির রাষ্ট্রপতি জন অ্যাডামস তার থটস অন গভর্নমেন্ট লেখায় প্রথম আনুপাতিকতার প্রস্তাবনাগুলো দিয়েছিলেন। তবে আধুনিক বিশ্বে সর্বপ্রথম 1899 সালে বেলজিয়াম এর প্র্যাকটিস শুরু করে। বর্তমান বিশ্বের প্রায় 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের 91টিতে কোনো না কোনো ফর্মের পিআর পদ্ধতি চালু রয়েছে। উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে এর চর্চা বেশি দেখা যায়, তবে অনেক দেশ পিআর পদ্ধতি শুরু করেও সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে। সেরকম একটি দেশের অভিজ্ঞতাই আজ আলাপ করব। আশা করছি অন্যান্য দেশের কথাও একসময় আলাপে আসবে। গল্পটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরকার। ইতালি তখন সবেমাত্র মুসোলিনির ফেসিবাদ থেকে মুক্তি পেয়েছে। দেশের মানুষ সিদ্ধান্ত নিল এমন এক গণতন্ত্র বানাতে হবে যেখানে আর কোনোদিন একজন স্বৈরাচারী মাথা তুলে দাঁড়াতে না পারে। সবার কথা শোনা হবে, প্রত্যেকটা ভোটের দাম থাকবে। আইডিয়া দারুণ না? জি, অবশ্যই আইডিয়া দারুণ, কিন্তু এরপর কি ঘটলো সেটাই জানাই। সমাধান হিসেবে তারা বেছে নিল একেবারে খাঁটি নির্ভেজাল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর সিস্টেম। তাদের যুক্তি ছিল যে দল যত শতাংশ ভোট পাবে ঠিক তত শতাংশ আসন সংসদে পাবে। একদম ফেয়ার অ্যান্ড লাভলি, কোনো দলের প্রতি কোনো অবিচার হবে না। কিন্তু এই অতি ভালো হতে চাওয়ার মধ্যেই যে একটা টাইম বোমা লুকিয়েছিল তা কে জানত। নতুন পিআর সিস্টেম চালু হওয়ার পর ইতালির সংসদটা হয়ে গেল একটা বিশাল বিয়ে বাড়ির মতো, যেখানে মূল দাওয়াতের অতিথির চেয়েও চাচাতো ভাইয়ের শালার বন্ধুর সংখ্যা বেশি। ছোট বড়, ডান বাম, মধ্যপন্থী, কট্টরপন্থী, এমনকি যারা শুধু পাস্তা খেতে ভালোবাসে তাদেরও একটা রাজনৈতিক দল সংসদে ঢুকে পড়ল। ফলাফল, সরকার গঠন করতে গেলেই শুরু হতো আসল কমেডি অফ এরর্স। ধরুন, সবচেয়ে বড় দল খ্রিস্টান ডেমোক্রেটরা সরকার বানাতে চায়। তাদের আসন আছে 40%। সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের দরকার আরও 11%। এখন তারা ছোট ছোট দলের কাছে ধর্ণা দেয়া শুরু করলো। সোশ্যালিস্ট পার্টি বলল, আমাদের অর্থমন্ত্রী বানাতে হবে, নইলে আমরা নেই। লিবারেল পার্টি বলল, আমাদের অমুক আইনটা পাশ করে দিতে হবে, নইলে বাবা আমরা এখানে থাকবো না। রিপাবলিকান পার্টি জানিয়ে দিল, আমাদের দলের নেতাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দাও, নয়তো ভুলে যাও। এমনকি 2-3টা আসন পাওয়া দলও এমন ভাব নিতে থাকলো যেন তাদের ছাড়া সরকার চালানোই অসম্ভব। এরপর যা ঘটলো তা রীতিমতো বিশ্ব রেকর্ড। সরকার গঠন করাটা হয়ে গেল একটা মিউজিক্যাল চেয়ার খেলার মতো। আজ যে প্রধানমন্ত্রী, কাল সকালে ঘুম থেকে উঠে তিনি দেখছেন তার চেয়ারে অন্য কেউ বসে আছে। 1946 থেকে 93 সাল পর্যন্ত, মানে প্রায় 47 বছর ইতালিতে সরকার গঠিত হয়েছিল 50 বারেরও বেশি। এমনকি অনেক সরকারের আয়ুষ কয়েক মাস তো দূরে থাক, কয়েক সপ্তাহও ছিল না। প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে হয়তো দেখতেন খবরের কাগজ খুলে তার জোটের ছোট্ট একটা দল সমর্থন তুলে নিয়েছে এবং তার সরকারে পতন হয়েছে। এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা অর্থনৈতিক সংস্কার করা যাচ্ছিল না। দেশটা চলছিল একরকম জোড়াতালি দিয়ে।
এই অন্তহীন জোট ভাঙ্গা করার খেলার পেছনে যে একটা বিশাল দুর্নীতির চক্র তৈরি হয়েছিল তার সামনে এলো 90-এর দশকের শুরুতে। দেখা গেল ছোট রাজনৈতিক দলগুলোকে হাতে রাখতে বড় রাজনৈতিক দলগুলো সরকারি পদ আর টাকার বন্যা বইয়ে দিচ্ছে। পুরো সিস্টেমটাই একটা তুমি আমাকে মন্ত্রী বানাও আমি তোমাকে সুবিধা দেব মডেলে চলছিল। ইতালির মানুষ তখন বুঝলো সবার কথা শুনতে গিয়ে দেশটার কথাই কেউ শুনছে না। অবশেষে 93 সালে ইতালির জনগণ গণভোটের মাধ্যমে এই পিআর সিস্টেমকে প্রায় বাতিল করে দেয়। তারা একটি মিশ্র ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে, যেখানে বেশিরভাগ আসনই আমাদের দেশের মতো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, সংসদে স্থিতিশীলতা আনা। ইতালির এই ক্লাসিক ফ্লপ শো পিআর সিস্টেমের জন্য একটা জীবন্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এটি দেখায় যে গণতন্ত্রে সবাইকে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়াটা মহৎ হলেও সেই সুযোগ যদি দেশকে অচল করে দেয় তবে তা উপকারের চেয়ে অপকারী বেশি করে। গণতন্ত্রের দাওয়াতে সবাইকে ডাকতে গিয়ে যদি মূল ভোজটাই পণ্ড হয়ে যায় তাহলে সেই দাওয়াতের আর দাম কি? আলাপটা তুলে দিলাম, সামনের দিনে অন্যান্য দেশের অভিজ্ঞতা নিয়েও আলাপ হবে, তারপর নিশ্চয়ই ভেবে দেখা যাবে কি ভালো মনে হয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।